আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা রহস্য উন্মোচনের দ্বারপ্রান্তে পুলিশ। খুলনার রূপসায় যুবক খুনের পেছনে আধিপত্য বিস্তারের চেয়ে ধারণা পুলিশের। নির্বাচনী ইশতেহারে সৃজনশীল অর্থনীতির রূপরেখা দেবে বিএনপি। বড় শিল্পের বাইরে সুযোগ করে দেবে উদ্ভাবনী উদ্যোক্তাদের। ক্ষমতার নয়, জনতার বাংলাদেশ দেখতে চায় তরুণ ভোটাররা। জয় পরাজয়ের নির্ধারক তারাই, বলছেন বিশ্লেষকরা। সরকার বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ ইরান। পশ্চিমা গণমাধ্যমের দাবি প্রাণহানি ছাড়িয়েছে 2 শতাধিক। জড়িতদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোসাব্বির হত্যার ঘটনায় শুটার সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। সকালে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। বলেন, আটক কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে। এই মামলার উল্লেখযোগ্য অগ্রগতি আছে জানিয়ে ডিসি মিডিয়া বলেন, হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এর আগে শুক্রবার রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোসাব্বির হত্যার সাথে জড়িত সন্দেহে অভিযুক্ত শুটার সহ 3 জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটক দুজনের নাম জিন্নাত ও বিল্লাল। গত বুধবার রাতে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেজতরী বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোসাব্বির। মোসাব্বির নামক যে ব্যক্তি কদিন আগে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, সেই ঘটনার প্রেক্ষিতে তেজগাঁও থানায় একটা মামলা দায়ের করা হয়েছে, ইতিমধ্যে আপনারা জানেন। এই ঘটনাটা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং আমরা অপরাধীদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। আশা করি যে ঘটনায় কোনো অগ্রগতি হয়ে থাকলে সেটা আমরা যথাসময়ে আপনাদেরকে অবহিত করতে সক্ষম হব। খুলনার রূপসায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত 1টার দিকে কদমতলা বালুর মাঠ এলাকায় ঘটনা ঘটে। নিহত বিকুলের বাড়ি দৌলতপুর থানার মহেশ্বর পাশা পশ্চিম পাড়া এলাকায়। পুলিশের দাবি, বিকুল একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় বিকুল ও তার বন্ধুরা পিকনিক করার জন্য গিয়েছিল। রাত 1টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বিকুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা বিকুলকে মৃত ঘোষণা করেন। জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। ধারণা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। মানে মারার সাথে সাথে ফেসবুকে দিয়ে দিছে, সাথে সাথে লোকজন দেখতেছে আমি কাজ করতেছি, সেই আমার স্যার অফিসার ডাইকে এনে বলছে কি তুমি চলে যাও। এর মধ্যে মেয়েটা ফোন দিছে, আম্মু আর সে বেডে আসো। এই আগের মঙ্গলবার দেখা হয়েছিল, কথা নির্বাচনী ইশতেহারে ক্রিয়েটিভ ইকোনমি এই নতুন শব্দবন্ধ সামনে আনতে চায় বিএনপি। সোজা করে বললে, চেনা বড় শিল্পের বাইরেও নতুন ধাঁচের কাজ আর উদ্যোক্তাদের জায়গা দিতে চায় দলটি। প্রযুক্তি নির্ভর কাজ, স্টার্টআপ, ফ্রিল্যান্সিং সবই থাকবে তালিকায়। পাশাপাশি সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তুলে দেওয়ার পক্ষে দলটি। দাবি, ব্যাংকের উপর এত চাপ দেওয়া যাবে না। বড় বড় প্রকল্পের টাকা আসবে পুঁজিবাজার থেকে। আর বাজারে নিত্যপণ্যের দামে লাগাম টানবে ডিজিটাল নজরদারি। 1991 সালে ক্ষমতায় এসেই রাষ্ট্র নিয়ন্ত্রিত বাণিজ্যের ধারণা ভাঙে বিএনপি। বেসরকারি খাত খুলে দেয়া হয়, বিদেশি বিনিয়োগের সুযোগ বাড়ে, সহজ হয় আমদানি রপ্তানি নীতি। তখন থেকেই দেশের অর্থনীতি একটু করে গতি পায়। 4 থেকে 5% ঘরে ঘোরাফেরা শুরু করে জিডিপির প্রবৃদ্ধি। যদিও রাজনীতির টানাপোড়েনে সেই গতি বারবার ধাক্কা খেয়েছে। প্রায় 30 বছর পর আবারও জনগণের কাঠগড়ায় অর্থনীতি। অর্থ পাচার থামেনি, খেলাপি ঋণ বেড়েই চলেছে, বাজারে সিন্ডিকেটের জোরালো দাপট। আগের সরকার এসব সামলাতে পারেনি, এই অভিযোগ দীর্ঘদিনের। বর্তমান প্রশাসন সংস্কারের কথা বললেও সেই কাঙ্ক্ষিত গতি নেই। এমন বাস্তবতায় বিএনপি বলছে, আবার বাজারমুখী পথে ফিরতে হবে। তবে এবার শুধু বড় শিল্প নয়, ক্ষমতায় গেলে নজর থাকবে কর্মসংস্থানে। সামনে আসবে উদ্ভাবনী স্টার্টআপ, প্রযুক্তি নির্ভর পেশাদার আর ছোট উদ্যোক্তারা। পুঁজির যোগান বেশি পাবেন এসএমই উদ্যোক্তারা। অর্থনীতিতে প্রত্যেক গোষ্ঠীকে যে ইন্টিগ্রেট আমাদেরকে করতে হবে, এটাই কিন্তু জিডিপি। খালি ম্যানুফ্যাকচারিং দিয়ে জিডিপি হয়, এটাকে বলে ওরা ক্রিয়েটিভ ইকোনমি না। রাষ্ট্র সংস্কার এবং বাংলাদেশ বিনির্মাণে আসন্ন নির্বাচনে নির্ধারক হবে তরুণরা। শিক্ষা, স্বাস্থ্য, নারীর নিরাপত্তা কিংবা অংশগ্রহণমূলক নির্বাচনকে গুরুত্ব দিতে তরুণদের মতামত আলাদা ব্যবধান তৈরি করবে। তরুণদের প্রত্যাশা, নির্বাচিত সরকার গড়বে ক্ষমতার নয়, জনতার বাংলাদেশ। 2024-এ দেশের ইতিহাসে অবিস্মরণীয় গণঅভ্যুত্থানে পতন হয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার। প্রবল পরাক্রমশালী শাসকের পতন হয় তরুণদের যুথবদ্ধ আন্দোলনে।
এরপর থেকেই দেশের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাংলাদেশের তরুণরা। পরিবর্তিত পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আলোচনার মূলে বিপুল সংখ্যক তরুণ ভোটার। প্রায় ১৩ কোটি মোট ভোটারের মধ্যে ৩০ থেকে ৩৫% তরুণ। ফলে মোট ভোটারের ১/৩ তরুণ ভোটারই হতে যাচ্ছেন চলমান রাজনীতি আর নির্বাচনের বড় প্রভাবক। নির্বাচনটা অনেক বেশি ট্রান্সপারেন্ট হবে আর রেজাল্টটা অনেক বেশি ফ্রুটফুল হবে, যেটার জন্য আমি এই নির্বাচনটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড। যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এবং একই সাথে ২৪-এর যে চেতনা রয়েছে তাকে ধারণ করে বাংলাদেশকে বিনির্মাণ করবে। নারীদের জন্য একটা নিরাপদ বাংলাদেশের ইশতেহারগুলো যারা আমাদের কাছে ব্যক্ত করতে পেরেছে, আমরা মনে করি তরুণরা তাদেরকেই বেছে নেবে। নির্বাচনী যে একনায়কতন্ত্র, সেই একনায়কতন্ত্র যেন বাংলাদেশে আর কায়েম না হতে পারে। ভোটটা সাধারণত খুব আয়োজনের মধ্যে থাকলেও আমাদের কাছে খুব এক্সাইটমেন্টের একটা জিনিস। কমিশন ও সরকার বলছে আসন্ন নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট সত্ত্বেও বিক্ষোভ সহিংসতায় অগ্নিগর্ভ ইরান। শুক্রবার রাতভর গোটা দেশ উত্তাল ছিল সরকার বিরোধী স্লোগানে। আন্দোলনকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। এদিকে ইরানে আবারও অভিযানের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইন্টারনেট বন্ধের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এখন পর্যন্ত ৬৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেলেও পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের দাবি এই সংখ্যা ২ শতাধিক। শুক্রবার রাত তেহরানের সড়কে সড়কে অবস্থান লাখো জনতার। সরকার বিরোধী স্লোগান উত্তাল রাজপথ। আয়াতুল্লাহ আলী খামেনিকে স্বৈরাচার আখ্যা দিয়ে কামনা করা হচ্ছে তার মৃত্যু, তোলা হচ্ছে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি। দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট সত্ত্বেও আন্দোলন যেন আরও তীব্র হয়ে উঠছে। এর মধ্যে যা ছড়িয়ে পড়েছে ৩১ প্রদেশের সবকটিতেই। বিক্ষোভ সহিংসতায় রীতিমতো রণক্ষেত্র ইরান। বৃহস্পতিবার একদিনেই ৮ IRGC সদস্যের মৃত্যুর তথ্য দিয়েছে সরকার। হাসপাতাল সূত্রের বরাতে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যমের দাবি, নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেছে ২ শতাধিক আন্দোলনকারীর। গ্রেফতার করা হয়েছে প্রায় ২৫০০ মানুষকে। দাঙ্গায় জড়িতদের মৃত্যুদণ্ডের হুমকি দেয়া হয়েছে সরকারের তরফ থেকে। আবারও বিদেশি ইন্ধনের অভিযোগ তুলেছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সরকার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে যোগাযোগের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে এই দাঙ্গায় তাদের হস্তক্ষেপ ও ভূমিকা রয়েছে। তারা শান্তিপূর্ণ বিক্ষোভকে দাঙ্গায় পরিণত করেছে। প্রতিদিনই ইরানের অভ্যন্তরীণ অস্থিরতায় হস্তক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবারও ইরানে হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি। ইরান বিরাট সমস্যায় রয়েছে। আমার মনে হচ্ছে মানুষ এমন কিছু শহর দখল করেছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ ভাবেনি। আমরা পরিস্থিতি খুব সাবধানে পর্যবেক্ষণ করছি। যদি তারা অতীতের মতো মানুষ হত্যা শুরু করে তাহলে আমরা এর সাথে জড়াবো, তাদের শিক্ষা দেব। এদিকে সরকারের বিরুদ্ধে দমনপীড়ন চালানোর অভিযোগ তুলে নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ইন্টারনেট ব্ল্যাকআউট